আজকের গল্প জামাই ষষ্ঠী। গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার। হিসাব মতো এবছরই প্রথম জামাই ষষ্ঠী আমাদের। বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে কিছুদিন আগে। এক মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম ষষ্ঠীতে বাবা মায়ের উত্তেজনাই ছিল আলাদা। আমিও খুব খুশি ছিলাম, একে অনেক দিন পর বাড়িতে যেতে পারার আনন্দ, আর অন্যদিকে সব আয়োজন শুধু আমাদের উপলক্ষ করে করা হচ্ছে ভেবে কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে। অধীর আগ্রহে দিন গুনছি। যথারীতি গতকাল রাতে ডাইনিংয়ে খেতে ব্যস্ত আমার স্বামীর কাছে মায়ের জন্য আনা একটা শাড়ি আর কিছু ফল মিষ্টির আবদার করলাম, কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা। আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে ফতোয়া জারি করলেন। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? শুনছ কাল আমার মেয়ে, জামাই, নাতনিরা আসছে বিদেশ থেকে। তুমি চলে গেলে ওদের খাতির যত্ন করবে কে? আমার মেয়ের তো একটা মানসম্মান আছে নাকি? আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন থেকে তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। অনেক দিনই তো হলো, একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার। এমনিতেই শাশুড়ি আমাকে তুই তুকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে তখন তুমি বলেই কথা বলে। আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম। আশ্চর্য হলাম, কিছু না বলেই সে খেয়ে উঠে শোবার ঘরে চলে গেল দেখে। শাশুড়ি মা নিজের মনেই গজগজ করতে লাগলো। 3টে বছর হলো মেয়েটা নাতনিটার মুখ দেখি না। আমারও তো ইচ্ছা করে ওদের একটু ভালো মন্দ খাওয়াতে, একটু গল্পগুজব করতে। এখান থেকে এখানে তোমার বাপের বাড়ি, পরে এক সময় গেলে হবে না? বুঝি না বাবা। আমি আর কথা বাড়ালাম না। ঘরে ঢুকতেই বর বলল, কি বলবো বলো? আমি তো কালকে যাওয়ার জন্য নিজেই খুব এক্সাইটেড ছিলাম গো। তুমি বলার আগেই মায়ের শাড়ি, বাবার পাঞ্জাবি কিনে এনেছি অফিস থেকে ফেরার সময়, আলমারিতে রাখা আছে দেখো। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি নিয়ে যেতেই পারি, কিন্তু মায়ের উপর দিয়ে গেলে খুব অশান্তি হবে, আর এভাবে মনোমালিন্য করে গিয়ে আমাদেরও তো ভালো লাগবে না বলো। কি আর করা যায়, একটু ভেবে দেখো। বুঝে দেখলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপর যদি জোর করে বেরিয়ে যাই তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার ওপর প্রভাব পড়বে, আর বাবা মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাছাড়া এটাও ভাবলাম, বিয়ের সময় ননদরা আসতে পারেনি, প্রথমবার দেখা না করে চলে যাওয়াটা দৃষ্টিকটু হবে। তাই মনকে বুঝিয়ে নিলাম সেইভাবেই। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। অনেক পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্নাঘরে এলাম। গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল, অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারি ফুটছে। ফুটছে আমার বুকের ভেতরের আগুন পাখিটাও। বাবা নিশ্চয়ই সকাল সকাল বাজারে গিয়ে নিজের হাতে কিনে এনেছে গাছপাকা আম, চিড়ে দই, নামি দোকানের মিষ্টি, সরু চাল, কাটাপোনা মাছ। মা হয়তো সবচেয়ে দামি চাদরটা বিছিয়েছে, কাঁসার বাসন ঝা ঝকঝকে করে রেখেছে। উপোস করে পুজো দিয়েছে জামাই ষষ্ঠী, সোনার পাথর বাটি, এই সবই ভাবছি। আর সেই সময় মা ফোন করলো। আমি হাত মুছে ফোনটা ধরে হ্যালো বলতেই মা উৎসাহ করে জিজ্ঞেস করলো, তা হ্যাঁ রে, তৈরি হয়েছিস? কখন আসবি? বড্ড রোদ গরম বাইরে, সকাল সকাল বেরিয়ে পড়, বেশি দেরি করিস না কিন্তু। অনেক চেষ্টা করেও মায়ের কাছে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ঝরঝর করে কেঁদে ফেললাম। গতকালের ঘটনা সবটাই মাকে বললাম। মা কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে বলল, বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা। সংসার সুখের হয় রমণীর গুণে। মন খারাপ করিস না, সেও তো বাবার বাড়ি আসছে। বাড়ির বউ হিসাবে তোমার দায়িত্ব আছে তাদের আদর যত্ন করার, তাদের খেয়াল রাখা। কিন্তু কিছু সময় যে নিজের স্বার্থ দেখালে চলে না, এ তো আমাদের মা শাশুড়ি মায়েরই শিক্ষা।
মা যতই বলুক, আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা তালপাতার পাখা, কাঁসার বাটিতে ঢাকা দেয়া চিড়ে দই আম, ফলের বাটা গুছিয়ে রাখা, মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকাই শাড়িটা, চোখের কোণে জল। স্বার্থত্যাগ শব্দটা বড় একপেশে কেন ঠাকুর? সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি, এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন। ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হেসে ভেতরে চলে গেল। একটু পরে ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন। আমার ননদ ফিসফিস করে জিজ্ঞাসা করছে, ও তাহলে গেল না মা? তোমার কথা শুনে থেকে গেল? কিচ্ছু অশান্তি ঝামেলা করেনি? এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখা যায় না। আমার শাশুড়ি শুধু বললেন, দেখি না বেটার বউকে কেমন করে টাইট দিই। এমন সময় আমি ঘরে ঢোকায় ওরা আলোচনা বন্ধ করে দিল। শাশুড়ি মা জিজ্ঞেস করলেন সব রান্না হয়ে গেছে কিনা। সব হয়ে গেছে বলাতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে। তার সঙ্গে এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজের হাতেই করবেন। আমি নন্দায়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের উপর একটা শাড়ির প্যাকেট। লোভ সামলাতে পারলাম না, খুলে অবাক হয়ে দেখি পরশু বাজারে শাশুড়ির সঙ্গে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই তো নেড়েচেড়ে দেখছিলাম। কাঠচাপা রঙটা ভারী পছন্দ হয়েছিল। এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতে আমি জিজ্ঞাসা করলাম, এটা বুঝি বর্দির জন্য কিনেছ? উনি হেসে বললেন, আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল? বলেই শাড়িটা আমার গায়ে ফেলে বলল, বাহ, তোকেও বেশ মানাচ্ছে কিন্তু। সব কিছু মিলিয়ে মনটা ভারী তেতো হয়ে গেল। সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি, হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। দেখি বাবা দু হাতে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে, পিছনে মা লাল ঢাকাই শাড়ি পরা। বেলের শব্দ শুনে শাশুড়ি মা আর ননদ ছুটে বেরিয়ে এলো, যেন ওদের আসার অপেক্ষাতেই ছিল। শাশুড়ি মা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, এই যে বড় কুটুম, আসুন আসুন, সব জোগাড়যন্ত্র হয়ে গেল, আর এতক্ষণে আপনাদের আসার সময় হলো। শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক। দেখি কই আমার দুই ছেলে গেল কোথায়? আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে কথা সরছিল না। মা শাশুড়ি মায়ের নিজের নিজের জামাইয়ের ষষ্ঠী পর্ব মিটে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন, তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে, আর আমার বৌমাটাও তেমনি ভালো মেয়ে। বৌমা ষষ্ঠীতে আমি বিশ্বাসী নই, কিন্তু মা ষষ্ঠীর দয়ায় সব সন্তান ভালো থাক, সুখে থাক। মা হিসাবে এটুকু তো চাইতেই পারি। আশীর্বাদ হিসাবে এটা তোর জন্য নেওয়া ছিল, বলে শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলেন। হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম, কিন্তু রান্না তো আমি 6 জনের মতন করেছি মা। আমার মা তখন হাত নেড়ে বলল, ওসব তোকে চিন্তা করতে হবে না, আমাদের আজ ষষ্ঠী, আমরা দুই দিদি বোন নিরামিষ পোলাও আলুর দম খাবো। কী বেয়ান, এইরকমই তো কথা ছিল। আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি মা বলছেন, দিদি কিছু মনে করবেন না, এবছর হঠাৎ করে মেয়ে জামাই এসে পড়ল তো, তাই ওদের ছাড়তে পারলাম না, আপনাদের এখানে ডেকে আনতে হলো। পরের বছর আপনারা নিজে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন। আর দেখুনই না, আপনার মেয়েকে এমন টাইট করে বাঁধবো আর বাড়িতে যেতেই চাইবে না। স্বভাবে করা হলেও আমি কিন্তু খারাপ শাশুড়ি নই। সত্যিই আমরা যদি এরকম ছোট ছোট সুখের সুতোগুলো দিয়েই সম্পর্কগুলোকে বেঁধে রাখতে পারি,
ভালো থাকা কিন্তু খুব একটা কঠিন নয়, শুধু দরকার একটু সৎ ইচ্ছা আর একটু ভালোবাসা আর অনেকটা আন্তরিকতা। কথায় বলে, যদি হই সুজন, তেঁতুল পাতায় নজন। কলমে পার্বতী মোদক, কণ্ঠে রূপশ্রী।